ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের ৯ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে আদি বৈদিক যুগ বলা হয় কোন সময়কালকে? খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দ পর্যন্ত সময়কালকে আদি বৈদিক যুগ ধরা হয়। খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দ পর্যন্ত সময়কালকে বৈদিক যুগ ধরা হয়, আদি বৈদিক যুগ ধরা হয়। দুয়ে দিয়েছে বীজ শব্দের অর্থ কি? জ্ঞান। তিনে বলেছে কোন মহাজনপদটি শেষ পর্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল? মগধ। 4 গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? সিদ্ধার্থ। 5 হর্ষাব্দ গণনা শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে? 606 খ্রিস্টাব্দ থেকে। 6 দিয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে কোন ধাতুর মুদ্রা চালু হয়? রূপোর মুদ্রা। 2 রাইতে বলেছে মেগালিথ বলতে বোঝায় বড় পাথরের সমাধিকে। 3 দ্বিতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয় কালাশোকের আমলে। 3 জৈন ধর্ম অনুযায়ী কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন। 4 হীরের খনি ছিল পূর্ব মালবের কোষা এলাকায়। 5 এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন রবিকীর্তি। 6 ঋগ্বেদে কোন পর্বতের উল্লেখ নেই? বিন্ধ্য। 3 রাইতে বলেছে ইন্দো ইউরোপীয়রা কেন তৃণভূমি অঞ্চলে বসবাস করতেন? এটা রায়মার্টিনের 66 পৃষ্ঠায় আছে। 66 না 64, ওটা 64 লেখা। ইন্দো ইউরোপীয়রা প্রথমে তৃণভূমি অঞ্চলে বসবাস করত কারণ প্রথমে তারা কৃষিকাজ জানতো না, তারা ছিল পশুপালক। তাদের পালিত পশুর খাবারের জন্য তারা তৃণভূমি অঞ্চলে বাস করত। 2 দিয়েছে জৈন ধর্মে ত্রিরত্ন কি কি? এটা আছে বইয়ের 74 পাতায়। জৈন ধর্মে ত্রিরত্ন হচ্ছে সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণের উপরে জৈনরা জোর দিতেন। এই তিনটিকে একসঙ্গে জৈন ধর্মে ত্রিরত্ন বলা হতো। 3 বলেছে মগধ ও ব্রিজি মহাজনপদ দুটির মধ্যে কি কি পার্থক্য তোমার চোখে পড়ে? এটা রায়মার্টিনের 89 পৃষ্ঠায় রয়েছে। ষোড়শ মহাজনপদের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ মহাজনপদ হচ্ছে মগধ ও ব্রিজি। মগধ ছিল রাজতান্ত্রিক, এখানে রাজারা শাসন করত, আর ব্রিজি ছিল গণরাজ্য, এখানে জনগণ আলোচনা করে শাসন চালাতো। মগধের রাজারা প্রজাদের কাছ থেকে প্রয়োজনে সহজে বাড়তি কর আদায় করতে পারত, আর ব্রিজির শাসকরা প্রজাদের কাছ থেকে প্রয়োজনে সহজে বাড়তি কর আদায় করতে পারত না। চারের দাগে আসি। 4-এর 1-এ বলেছে অর্থশাস্ত্র থেকে আমরা কি জানতে পারি? এটা আছে বইয়ের 81 পাতা। এই যে অর্থশাস্ত্রের মতে রাষ্ট্রীয় শাসন কাজের প্রধান হচ্ছেন রাজা, তার কথাই শেষ কথা। এমনকি দরকারে রাজাকে ছলচাতুরিও করতে হতে পারে। রাজকাজের সমস্ত বিষয়ে খুঁটিনাটি আলোচনা রয়েছে অর্থশাস্ত্রে। বইটিতে শাসকের কি কি করা উচিত তাই বলা হয়েছে, যদিও তার সব উপদেশই যে মৌর্য শাসকেরা মানতেন তার প্রমাণ নেই। 2 দিয়েছে বেশিরভাগ মহাজনপদ গঙ্গা উপত্যকায় গড়ে ওঠার কারণ কি? এটা তোমাদের বইয়ের 66 পাতায় আছে। এইটা লিখবে যে বিরাট গঙ্গা উপত্যকা ছিল একটি সমতল অঞ্চল, এখান থেকে এতটা। ফলে রাজ্য জয়ের ক্ষেত্রে প্রাকৃতিক বাধা ছিল না, যথেষ্ট বৃষ্টি হওয়ার ফলে পলিমাটির জমি ছিল উর্বর, চাষ হতো খুবই ভালো, পাশাপাশি গভীর বনও ছিল, বনে কাঠ থেকে হাতি সবই পাওয়া যেত, নদীপথে যাতায়াত করারও সুবিধা ছিল। এইসবের ফলে ওই অঞ্চলের মহাজনপদগুলি শক্তিশালী হয়ে উঠেছিল বা গঙ্গা উপত্যকা অঞ্চলে বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল। 3 দিয়েছে মৌর্য সাম্রাজ্যের পতন কারণ কি? সংক্ষেপে লেখে, এটা বইয়ের 86 পাতায় আছে। এইটা লিখবে যে সম্রাট অশোক মারা যাওয়ার পর মৌর্য সাম্রাজ্যে নানা রকম সমস্যা দেখা দেয়। যোগ্য সম্রাটের অভাবে ছোট রাজারা স্বাধীন হওয়ার চেষ্টা করে। এই সময় নানান বিদেশি জাতি ভারতে আসতে থাকে, সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। খ্রিস্টপূর্ব 187 অব্দ নাগাদ শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে সরিয়ে রাজা হন পুষ্যমিত্র শুঙ্গ।
5-এর 1 নম্বর প্রশ্ন, বৌদ্ধরা কেন হিনজান এবং মহাযান এই দুই গোষ্ঠীতে ভাগ হয়েছিল আর ভারতে বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা কমে যাওয়ার কারণগুলো কি কি? মহাযান এবং হিনজান হলো বৌদ্ধদের দুটি গোষ্ঠী। বুদ্ধদেবের পরবর্তীকালে বৌদ্ধ সংঘের নিয়ম নীতি শিথিল হতে থাকে। কিছু সন্ন্যাসী ভোগবিলাসী হয়ে পড়ে, তারা আমিষ খাবার খায়, দামি ও ভালো পোশাক পরে, দান হিসাবে ব্যক্তিগতভাবে অর্থ সোনার উপর নিতে থাকে। এরা বুদ্ধের মূর্তি পূজাও শুরু করে। বুদ্ধের আদর্শে চলা সন্ন্যাসীরা এর বিরোধিতা করে, ফলে বৌদ্ধরা মহাযান আর হিনজান নামে দুটি গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। আর এরপরে যেটা রয়েছে যে ভারতে বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা কমে যাওয়ার কারণ কি? ভারতে বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা কমে যাওয়ার কারণগুলো হচ্ছে, এক হলো রাজকীয় আনুকূল্যের অভাব। বিম্বিসার অজাতশত্রু কনিষ্ক বৌদ্ধ ধর্মের প্রতি আন্তরিকতা দেখালেও হর্ষবর্ধনের পরবর্তী কোনো শাসক আনুগত্য না পেয়ে বৌদ্ধ ধর্ম দ্রুত জনপ্রিয়তা হারাতে থাকে। 2 মতভেদ। গৌতম বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তীব্র মতবিরোধ দেখা দেয়। এর ফলে বৌদ্ধ ধর্ম প্রথমে হিনজান ও মহাযান এবং পরে আরও শাখায় বিভক্ত হয়ে পড়ে। এর ফলে বৌদ্ধ ধর্মের শক্তি হ্রাস পায়। 3 হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রসার। খ্রিস্টীয় প্রথম শতক থেকে শঙ্করাচার্য, রামানুজ, কুমারিল প্রমুখ হিন্দু ধর্মে ব্যাপক প্রচারের মাধ্যমে বৌদ্ধ ধর্মকে কোণঠাসা করে দেয়। 4 বৌদ্ধ সংঘে দুর্নীতি। গৌতম বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধ সংঘে নানা দুর্নীতি ও অনাচার প্রবেশ করে। বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে ভোগবাদ, বিলাসিতা ইত্যাদি ধর্মের প্রতি জনগণের বিতৃষ্ণা সৃষ্টি করে। অর্থাৎ কোনো একটি কারণে নয়, একাধিক কারণের সমন্বয়ে বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা হ্রাস পেয়েছিল। 5-এ 2 নম্বর বলেছে, কুষাণ ও সাতবাহনদের শাসন পদ্ধতি কিরকম ছিল? কুষাণদের শাসন পদ্ধতি। 1 হচ্ছে কুষাণরা চীন থেকে এসেছিলেন, তাই তারা চীন সম্রাটদের মতো নিজেদের দেবপুত্র বা দেবতার পুত্র বলে ঘোষণা করতেন। কুষাণ সম্রাট কনিষ্ক মহারাজা রাজাধিরাজ দেবপুত্র শাহী উপাধি নিয়েছিলেন। 2 কুষাণ সম্রাটদের মুদ্রায় সম্রাটদের মাথার পেছনে একরকম জ্যোতির্বলয় খোদিত থাকতে দেখা যায়। এর দ্বারা সম্রাটরা বোঝাতে চাইতেন যে কুষাণ সম্রাট দেবতার সমতুল্য। 3 কুষাণ সম্রাটরা বিশাল সাম্রাজ্যের প্রজাদের একজোট করার জন্য দেবকুল প্রতিষ্ঠা করেছিলেন। দেবকুল হলো মন্দিরের মতো একটা পুজোর জায়গা, যেখানে কুষাণ সম্রাটের মূর্তি রাখা হতো। 4 কুষাণ শাসন ব্যবস্থায় 2 জন শাসক মিলে রাজ্য শাসন করত। অনেক সময় বাবা ও ছেলে একসঙ্গে সাম্রাজ্যের শাসন কাজ চালাতেন। 5 কুষাণ শাসকরা শাসন ব্যবস্থার সুবিধার জন্য সাম্রাজ্যকে কতগুলি প্রদেশে ভাগ করেছিল। এই প্রদেশের শাসকদের ক্ষত্রপ বলা হয়। সাতবাহনের শাসন পদ্ধতি। 1 সাতবাহন শাসন ব্যবস্থার প্রধান ছিলেন রাজা, তিনি সেনাবাহিনীরও প্রধান ছিলেন। 2 সাতবাহন শাসকরাও সাম্রাজ্যকে শাসনের সুবিধার জন্য সমগ্র সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করেছিলেন। সাতবাহন শাসনে প্রদেশের শাসনের দায়িত্ব ছিল সমাজদের ওপর। 3 সাতবাহন শাসকরা কৃষক, বণিক ও কারিগরদের কাছ থেকে কর আদায় করতেন, তবে তারা ধর্মীয় প্রতিষ্ঠানকে জমি দিলে তার থেকে কর নিতেন না। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।